বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সভাপতি আহমদ মোস্তফা কামাল। এবং আপনারা সবাই জানেন যে তিনি বাংলাদেশে লোটাস কামাল নামে সমধিক পরিচিত। স্বাগত আপনাকে স্টুডিওতে মিস্টার। এবং মূল বিষয় আপনার মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলবো, আপনার কাজকর্ম নিয়ে। কিন্তু তার আগে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি সাম্প্রতিক সময়ে আলোচিত, সে বিষয়ে আপনার মতামত শুনতে চাই। একটি হচ্ছে যে আপনার কলিগ যিনি কিছুদিন আগেও ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক বস্ত্রপাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, যার শাস্তির দাবিতে গতকাল সারা দেশে একটি হরতালের ডাকও ছিল, সারা দেশে ইসলামী কয়েকটি রাজনৈতিক দলের ডাকে। তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন। তার আগে তার প্রেসিডিয়াম সদস্য পদও গেছে। তো তার একজন সহকর্মী হিসেবে তার এই যে ভূমিকা বা তাকে কেন্দ্র করে সরকারের এবং দলের যে অবস্থান, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আসলে লতিফ সিদ্দিকী সাহেব আমার দলের জন্য একজন প্রবীণ নেতা। তিনি ছিলেন, এখন আর নেই। এখন আমি মনে করি তিনি আমেরিকায় গিয়ে যে বক্তব্যটি রেখেছেন, আমাদের ইসলামের যে মৌলিক যে 4টি ফাউন্ডেশন আছে, তার মাঝে একটি ফাউন্ডেশন হজ এবং আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে তিনি মন্তব্য করেছেন, আমি মনে করি যে এটি একটা অমার্জনীয় অপরাধ। এটা আমি একজন মুসলমান হিসেবে আমার যেমন লেগেছে, আমার বিশ্বাস আপনারও লেগেছে। সারা বিশ্বের মুসলমান উম্মাহ যেটা আমরা বলি, সবাই কিন্তু মনে কষ্ট পেয়েছে। তো তিনি এই কাজটি তার করা ঠিক হয়নি। এবং আপনি জানেন লতিফ সিদ্দিকী সাহেবের 3টা পরিচয় আছে, 4টা পরিচয়। তিনি একদিকে তিনি আওয়ামী লীগের সদস্য, প্রাথমিক সদস্য, অন্যদিকে তিনি প্রেসিডিয়াম সদস্য, তারপরে তিনি জাতীয় সংসদ সদস্য, 4 নম্বর তিনি ছিলেন একজন মন্ত্রী। তো মন্ত্রী হিসেবে একজনের ইনক্লুশন অথবা এক্সক্লুশন, এটা পুরোটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার। এটা তার প্রিরোগেটিভ। তিনি যাকে চাইবেন মন্ত্রী বানাতে পারেন এবং চাইলে তিনি কারোর সাথে পরামর্শ না করে তিনি তাকে বাদ দিতে পারেন। তো তিনি যখন জ্ঞাত হলেন অথবা তার নলেজে যখন আসলো পুরো বিষয়টি, তিনি আর কখনো তিনি সামান্যতম সময় নিলেন না, তিনি তাকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দিলেন। আর বাকি থাকলো আরো 2টা বিষয়। একটা হচ্ছে তার প্রাথমিক সদস্য পদ এবং হলো ওনার যে প্রেসিডেন্ট মেম্বারশিপ। এই 2টি আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমাদের সেন্ট্রাল কমিটি মিটিং করে তাকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। তো এখন হি ইজ নো মোর এন আওয়ামী লীগের। তো আমি মনে করি যে আমার এর বেশি বলা উচিত না। I feel really very bad about the whole thing, about him and about his utterings and all these things. বাট তিনি তো আওয়ামী লীগের থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সংসদ সদস্য এখনো আছেন। সংসদ সদস্য হিসেবে সেইটা বাদ দেওয়ার এখতিয়ার আমার মনে আমাদের আওয়ামী লীগের দলের নাই। সেটা এখন যেহেতু তিনি আমাদের প্রাইমারি মেম্বারশিপ থেকেও তিনি চলে গেছেন, বাদ গেছেন, হি ইজ বিং এক্সক্লুডেড ফ্রম দ্য প্রাইমারি মেম্বারশিপ। সো আই থিঙ্ক নাও দি বল ইজ ইন দ্য কোর্ট অফ দি election commission and then the parliament. So I am sure, as per under the purview of the law, whatever is there, it will be implemented. মিস্টার কামাল, এবার আপনার প্রসঙ্গে আসি। গত শনিবারই সম্ভবত বাংলাদেশের একটি অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ, তাদের সঙ্গে একটি গোল টেবিল বৈঠকে আপনি অংশ নিয়েছিলেন এবং যেখানে আমাদের বাংলাদেশের মহিলাদের ক্ষমতায়ন, জেন্ডার সমতা, জিডিপিতে তাদের অবদান, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে সিপিডির যে দাবি বা বক্তব্য এবং আপনার যে মতামত সে সম্পর্কে একটু আপনি আমাদেরকে অবহিত করবেন। আমরা একটু পত্রিকায় দিনের যে উক্তি, সে হিসেবে আপনার একটি উক্তিও ছাপা হয়েছে যে আপনার মা আপনাকে তৈরি করেছেন এবং আজকের যে জায়গায় দাঁড়িয়ে আছেন সে জায়গায় নিয়েছেন, কিন্তু তার অবদানের কথা কেউ স্বীকার করেনি বা ইভেন জিডিপিতেও তার যে কন্ট্রিবিউশন সেটির কথা কোথাও উল্লেখ করা হয় না। আসলে জিলু সাহেব, আমি জীবনে অনেক অনুষ্ঠান আমি করেছি এবং অনেক রাউন্ড টেবিল, অনেক কনফারেন্স, অনেক জায়গায় আমি গেছি, অনেক জায়গায় আমি অংশগ্রহণ করেছি। কিন্তু কালকের একটি অনুষ্ঠানটি আমার কাছে ছিল অসাধারণ একটি অনুষ্ঠান আমি মনে করেছি। কারণটা হলো আমি দেখলাম তারা যে দাবিটি করতেছে, আমার চোখের সামনে চলে আসলো আমার মা আমাকে অনেক কষ্ট করে এই ক্ষেত খামারে কাজ করে, গৃহস্থলীতে কাজ করে
তিনি আমাকে বড় করলেন, তিনি আমাকে হিসাব বিজ্ঞানী বানালেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানালেন। কিন্তু আমার মায়ের এই অবদান, এই যে গৃহস্থলী নিয়ে তার যে কাজ, সর্বক্ষণ যে ব্যস্ত থাকতেন, কিন্তু তার এই কাজটি দেশ স্বীকৃতি দেয়নি এবং আমাদের জাতীয় পর্যায়ে এটা স্বীকৃতি পায়নি। এখন সেই দাবিটি কালকে নিয়ে আমার দেশের সকল নারী সংগঠনগুলো আমার সামনে আসছে যে আমরা তো কাজ করে যাচ্ছি, দেশের জন্য কাজ করে যাচ্ছি, এখন আমরা আমাদেরগুলো স্বীকৃতি পাচ্ছি না কেন? তাদের বড় দাবিটি হচ্ছে, যেহেতু আমাদের জিডিপি কম্পিটিশনে আমাদের এটি আসে না, সুতরাং তারা স্বীকৃতিও পাচ্ছে না। কিন্তু আমি এখানে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে তাদের স্বীকৃতি আমরা দিচ্ছি। আপনি এখন জানেন যে আমাদের দেশে এখন জেন্ডার প্যারিটি এসে গেছে। এখন এমনকি প্রাইমারি স্কুল লেভেলে আমরা যদি লক্ষ্য করে দেখি, 1990 সালে 12 মিলিয়ন ছিল স্কুল গোয়িং স্টুডেন্টস এবং স্কুলে ভর্তি এনরোলমেন্ট ফিগার। তো 1990 সালে যেখানে 12 মিলিয়ন এনরোলমেন্ট ছিল, সেখানে 5.4 ছিল বয়েজ and 6.6 ছিল বয়েজ and 5.4 ছিল গার্লস। সেখানে ছেলেরা বেশি ছিল, মেয়েরা কম ছিল। কিন্তু 2011 সালে আমরা দেখি কি উল্টো ফিগার, এখানে 18 মিলিয়ন এখন ভর্তি হয়েছে স্কুলে, 1,80,00,000। এই 1,80,00,000-এর মাঝে এক্স্যাক্টলি 50% ছেলে, 50% মেয়ে। আপনি এখন জানেন যে এখন প্রায় 98% বয়েজ অ্যান্ড গার্লস দে আর গোয়িং টু স্কুলস। তো এখন এই যে 12 থেকে 18 মিলিয়ন কিন্তু 50% গ্রোথ। আর 50% গ্রোথ পাশাপাশি এটা কিন্তু আবার ব্যালেন্সিং করে নিয়েছে ছেলে এবং মেয়ের মাঝে। সুতরাং আমরা এখানে যে আমরা প্যারিটি অর্জন করেছি, এটা কিন্তু সারা বিশ্ব কিন্তু এটা সমাদৃত আমাদের এই অবদানটা। আর এখানে ইভেন যে চাকরি ক্ষেত্র যদি আমরা লক্ষ্য করি, 2003 সালে আমাদের টোটাল কর্মজীবী মানুষের সংখ্যা ছিল 44 মিলিয়ন। এর মাঝে 34 মিলিয়ন ছিল পুরুষ এবং 10 মিলিয়ন ছিল মহিলা। 34 আর 10 টোটাল ছিল 44 মিলিয়ন। এখন সেটা বেড়ে গিয়েছে 58 মিলিয়ন। এখন আমাদের কর্মক্ষম মানুষ যারা বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত চাকরি করেন, তাদের সংখ্যা হচ্ছে 58 মিলিয়ন, 5,80,00,000 মানুষ। এর মাঝে 41 লাখ হচ্ছে পুরুষ, 17 মিলিয়ন হচ্ছে মহিলা। এই যে দেখেন 41 আর 17, আগে ছিল 34 আর 10, অনেক গ্যাপটা কমে আসছে। এখন পুরুষদের এই পিরিয়ডে বেড়েছে 18% আর মহিলাদের বেড়েছে 70%। তো এটাও কিন্তু আমি মনে করি যে আমাদের একটা বিভিন্ন কর্মকাণ্ডের জন্য, সরকারের পলিসির জন্য গ্রোথটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রে মেয়েদের অনেক বেশি কর্মসংস্থান হয়েছে। আজকে আমাদের 8,400 গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। সেই 8,400 গার্মেন্টস ইন্ডাস্ট্রির মাঝে 36 লাখ এখন হলো কর্মজীবী মানুষের সংখ্যা। এর মাঝে 82% বা 81%-এর মতো হইল মহিলা কর্মজীবী। দেশে 8টা এক্সপোর্ট প্রসেসিং জোন আছে। সেই 8টা এক্সপোর্ট প্রসেসিং জোনে 3,80,000 কর্মচারী ওখানে শ্রমিক কর্মচারী বিভিন্ন কাজে নিয়োজিত। সেখানেও 64% হচ্ছে মহিলা। সুতরাং মহিলা অনেক এগিয়ে যাচ্ছে, ছেলেদের তুলনায় কিন্তু মহিলারা এগিয়ে যাচ্ছে। এই যে জেন্ডার প্যারিটি, এটা কিন্তু আসছে। আর যে উইমেন্স এম্পাওয়ারমেন্ট যেটা বলা হয়, তাদের সক্ষমতা বৃদ্ধি করা, তো সক্ষমতা বৃদ্ধিটাও আমি মনে করি যেখানে আমাদের মহিলাদের এখন বেতনও অনেক বেড়েছে। তাদের যে ওয়েজেস কম্পেয়ার টু ম্যান আগে ছিল অনেক নিচে। এখন 65 to 70% ছেলেরা যে বেতন পায় তার 65 to 70% এখন মেয়েরা বেতন পাচ্ছে। ফর্মাল সেক্টর না ইনফর্মাল সেক্টর? ফর্মাল সেক্টরের কথা আমি বলছি, ইনফর্মাল তো নন ফর্মাল সেক্টর তো আমি বলছি না, ফর্মাল সেক্টরের কথা বলছি। সেখানেও বেতন ছেলেদের মেয়েদের প্রায় একই রকম। এবং এখন কালকে যে দাবিটা আসছে আমার সামনে, দাবিটা হলো যদি একই কাজ করে, একই কাজের ছেলে হোক আর মেয়ে হোক, দ্যার শুড বি নো ডিসক্রিমিনেশন, একই বেতন দিতে হবে। এটি আমি দেখবো এবং এটি যাতে করে একই বেতন পায় সেই ব্যবস্থাটি আমি গ্রহণ করব। এখন এখানে আজকে আমাদের যে লেখাপড়ার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে মহিলারা যে ছেলেদের তুলনায় অনেক এগিয়ে গেছে, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে আজকে সবাই স্বীকার করেছে। ওয়ার্ল্ড ব্যাংক স্বীকার করেছে, ইউএনডিপি স্বীকার করেছে। এবং আমাদের মেয়েদের বেতন কিন্তু এখন আপনার পাকিস্তানের মেয়েরা চাকরি করলে যে বেতন পায় এবং ইন্ডিয়া চাকরি করলে যে বেতন পায়, ইন্ডিয়া এবং পাকিস্তানের উপরে।
আমরা প্রায় কাছাকাছি লেভেলে চলে আসছি ভিয়েতনাম এবং চায়নার। উই আর অলমোস্ট ক্যাচিং আপ দেম। সো আমাদের এই অবস্থান এখন সৃষ্টি হয়েছে। সুতরাং আমি মনে করি আমাদের একদিকে প্যারিটি, একদিকে এম্পাওয়ারমেন্ট, সবই হচ্ছে। এখন তাদের যে মূল দাবিটি হলো যে মহিলারা লার্জলি দে আর ইনভলভড ইন ফার্মিং, এগ্রিকালচার এবং আমরা যেটা বলি হাউজ হোল্ড যে কর্মকাণ্ড। তো এই হাউজ হোল্ড কর্মকাণ্ডের সাথে শুধু মহিলারা না, ছেলেরাও করে। তাদের বক্তব্যটা হচ্ছে এটা কেন জিডিপির বাইরে থাকবে? আপনার জিডিপির জাতীয় আয় যখন নির্ধারণ করেন, জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করতে হবে। যদি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত আপনি করেন তাহলে অটোমেটিক্যালি আমরা স্বীকৃতি পাবো। দে আর লুকিং ফর এ রিকগনিশন, জাস্ট এ রিকগনিশন। এবং তাদের বক্তব্যটি হচ্ছে যে পর্যন্ত এটা হিসাবে না আসা হবে তাদেরকে আমরা স্বীকার করতে পারি না এবং স্বীকৃতি তারা পাবেন না। কিন্তু এখানে আমি তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, কারণ সাবজেক্টটি আমার। আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমাদেরকে যখন আমরা জিডিপি যখন কম্পিউট করি, উই ফলো সার্টিন প্যারামিটার্স। অনেকগুলো নর্মস আমাদেরকে ফলো করতে হয়। আমরা যে ন্যাশনাল অ্যাকাউন্টিং সিস্টেম যেটা আমরা ফলো করি, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা পন্থা। এবং সেখানে এটার মূল উৎপত্তি কোত্থেকে আসে? মূল উৎপত্তি হচ্ছে আপনার কোনো এন্টিটিকে ইকোনমিক এন্টিটি বলতে হলে, হাউজহোল্ড অ্যাক্টিভিটি একটা ইকোনমিক এন্টিটি, এটাকে ইকোনমিক এন্টিটি বলতে হলে প্রথমে হতে হবে ইট হ্যাজ টু বি এ ট্রানজ্যাকশন, একটা লেনদেন হতে হবে। লেনদেনটা আবার নিজের মাঝে নিজে করতে পারেন না। জিল্লুর ক্যানট বাই এ থিং এন্ড সেল ইট টু হিমসেলফ। আমি লোটাস কামাল, আমি নিজে পার্চেজার, নিজে সেলার হতে পারি না। তো নিজে বেচা কেনা করা যাবে না। তাহলে প্রথম কথাটি হচ্ছে যে ইট হ্যাজ টু বি ট্রানজ্যাকশন অ্যান্ড ইট হ্যাজ টু হ্যাভ এ ভ্যালু। ভ্যালুটা আপনাকে কোয়ান্টিফাই করতে হবে ইন টার্মস অফ মানি অর মানিজ ওয়ার্থ। এখন দেখেন, আমার মা বাড়িতে গৃহস্থলী কাজে আমাদের ফ্যামিলিকে সাহায্য করেছেন। আমার এই যে মায়ের যে কাজটি, আমি কিভাবে এটা মূল্যায়ন করব? মা রান্না করেছেন, সবকিছু করেছেন, খেয়েছি আমরা, এটা তো ভ্যালুয়েশন আমরা করি নাই, করা যাচ্ছে না। মায়ের এই রান্না করা খাবারটি যদি কোনো দোকানে বিক্রি করতাম আর দোকান থেকে খাবার কিনে যদি আমরা কোনো খেতাম, তাহলে এটা কিন্তু জিডিপিতে চলে আসতো। এটা কিন্তু পিকুলিয়ার জিনিস। দেখেন, এখন মা তার সময় দিচ্ছেন আমার প্রতি, আমি লেখাপড়া করলাম কিনা, খাওয়া দাওয়া করলাম কিনা, গোসল করলাম কিনা। এখন এই যে আমার প্রতি যে মায়ের যে মমত্ববোধ এবং যে আমার দায়িত্ব, এটাকে আমরা হাউ ইউ কোয়ান্টিফাই ইন টার্মস অফ মানি, এটাকে কিভাবে আপনি ভ্যালুয়েশন করবেন? সুতরাং এটাও কিন্তু আসবে না। তো কোনো লেনদেন আসতে গেলে প্রথমে ইট হ্যাজ টু বি ট্রানজ্যাকশন অ্যান্ড ইট হ্যাজ টু হ্যাভ এ ট্রান্সফারেবল ভ্যালু। এটা আপনি অন্য জায়গায় এক্সচেঞ্জ করতে পারছেন, ট্রান্সফার করতে পারছেন। সেরকম যদি কোনো ক্রাইটেরিয়া মিট না করে তাহলে সেটা আপনি পারবেন না। এখন আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের জন্য এটা বিধিনিষেধ, সেটা হচ্ছে দ্য কস্ট অফ দি ট্রানজ্যাকশন ইটসেলফ। এটা ম্যাটেরিয়াল কিনা। এখন আপনি মনে করেন যে আপনি নিজের কাছে আপনার একটা কয়েন ছিল, আপনি পুকুরে গেলেন বা সাঁতার কাটতেছিলেন, হঠাৎ করে কয়েনটা পুকুরে পড়ে গেল। কয়েনটা কিন্তু পুকুরে আছে। এখন এই কয়েনটা পুকুর থেকে উদ্ধার করতে হলে আপনাকে পুকুরে পানি সেচতে হবে, whether it justifies the transaction itself or not. আমরা বলি ম্যাটেরিয়াল কনসেপ্ট। তো এই ম্যাটেরিয়াল কনসেপ্টে এটা জাস্টিফাই করে না। সুতরাং আপনার এই জাতীয় এলাকাগুলো বাদ দিলে, এখন আমি আজকে যদি কোনো আমার পরিসংখ্যান ব্যুরোকে বলি যে তুমি আমার মায়ের কাজের সন্ধান বের করো এবং মায়ের কাজটাকে তুমি নিয়ে আসো, তারা প্রথমে তাদেরকে দেখতে হবে যে এই কাজের ভ্যালু কত। আর এটাকে বের করতে গেলে, অনুসন্ধান করতে গেলে প্রথমে আইডেন্টিফাই করতে হবে লেনদেনটাকে এবং এটাকে ভ্যালুয়েশন করতে হবে। এবং এটার করতে গেলে এটার ভ্যালু কত আর করতে গেলে কত খরচ হচ্ছে। যখন দেখবে যে এটা একটা 8 টাকা আউটওয়ে করে না, তখন তারা কিন্তু করবে না। এই জাতীয় জিনিসগুলো আমাদের দেখতে হবে। এখন এই প্যারামিটারগুলো যদি কোনো মিট করে, আমি তাদেরকে আশ্বস্ত করে আসছি যে আমি আপনার যুক্তিতে কনভিন্সড তারা। অবশ্যই আমি তো তাদেরকে লেমেন্স ল্যাঙ্গুয়েজ কিভাবে লেনদেন হয়, কিভাবে হয় না, এবং এগুলো সব তাদেরকে আমি বুঝিয়েছি। এবং সেখানে আমি বুঝাবার চেষ্টা করেছি যে এখন আমাদের অ্যাকাউন্টিং মেথডে অনেক পরিবর্তন হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু আমাদের এখন অনেক নিউ টুলস আমাদের কিন্তু এখন আমাদের হাতে আছে। ওই টুলসগুলোকে দিয়ে যদি আমাদের এই কর্মকাণ্ডকে সেগ্রিগেট করা যায়, কিছু অংশকে অন্তত আমি মনে করি যে আমাদের জিডিপি কম্পিউটেশন নিয়ে আসতে পারবো। এবং সেটি করতে গেলে
আমার স্টেক হোল্ডার যারা আছে, আমরা জানেন ইউএনডিপি এবং তাদের লোকজন কিন্তু আমাদের এখানে আমাদের পরিসংখ্যান ব্যুরোতে কিন্তু অবস্থান নিয়ে থাকে। সুতরাং তাদের সাথে আলাপ আলোচনা করে স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে তাদের কনভিন্স করে আমাকে ধীরে সুস্থে এই কাজটি করতে হবে। আমি করব না বলি না, কিন্তু আমরা এখন যেটা করছি সেটা হলো পৃথিবীর অন্যান্য দেশ কিভাবে করে এবং যে নিয়মটি পরিচালিত হচ্ছে সারা বিশ্বে, আমি সেটাকে অনুসরণ করে সেই কাজটি করি। এর থেকে বেরিয়ে আসতে হলে আমার তো একটা লিওয়ে লাগবে, আমার তো একটা উইন্ডো লাগবে। সেই উইন্ডোটি হচ্ছে আমার স্টেক হোল্ডাররা। তাদেরকে যদি আমি কনভিন্স করতে পারি পুরা প্যারামিটারটা সামনে নিয়ে, তাহলে আমি বিশ্বাস করি কিছু কিছু অংশ সেগ্রিগেট করে নিয়ে এসে আমরা আমাদের জিডিপিতে নিয়ে আসতে পারি। হয় অন্যান্য দেশে, আশেপাশের দেশগুলোতে না, সবাই একই জিনিস ফলো করে, একই সিস্টেম ফলো করে। বাট ডেভেলপ কান্ট্রিগুলোর ক্ষেত্রে একই সিস্টেম ফলো করে, সেম সিস্টেম ফলো করে। দুইটা মেথড আছে, ইদার প্রাইস। ডেভেলপ কান্ট্রিতে তো মানে এত হাউস হোল্ড অ্যাফেয়ার্সে মহিলারা যুক্ত থাকেন না, তাদের কন্ট্রিবিউশন এত থাকে না যেটি বাংলাদেশে। তবে এটা আমার ধারণা ছিল, কিন্তু আমি লেটেস্ট যে ডাটা সংগ্রহ করেছি সেখানেও দেখা যায় যে অনেক ডিসপ্যারিটি আছে। সেখানে বিদেশেও অ্যাডভান্স ইকোনমিতেও আপনার এই যে অর্থনীতি এলাকায় এই যে ব্যবসা বাণিজ্য ওন করে মহিলার সংখ্যা হলো 25%। ইটস নট যে তারা অনেক এগিয়ে গেছে, সেটাও না। আসলে আপনি জানেন তো এটা তো অনেক মহিলাদের প্রতি অনেক ডিসক্রিমিনেট করা হয়েছে। সেই দিনের কথা আপনি দেখেন। আর আমি ছোট একটা উদাহরণ দিব, এটা প্রাসঙ্গিক হলো, কিছুটা প্রাসঙ্গিক। অ্যাডাম স্মিথ, ইউ নো হিজ নেম অ্যাজ এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স। আমরা সবাই ওনার ছাত্র অ্যাডাম স্মিথ, বিকজ ওনার বই পড়ে আমরা ইকোনমিক্স শিখেছি। অ্যাডাম স্মিথ 1860 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, কিন্তু উনি কিন্তু জীবদ্দশায় ভোটার হতে পারেননি। উনি স্কটল্যান্ডের মানুষ, কিন্তু ভোটার হন নাই। কারণ কি? সেই সময় ভোটার হতে হলে নিয়ম ছিল 1 খণ্ড জমিনের মালিক হতে হবে। সেই 1 খণ্ড জমি ওনার নামে ছিল না, এই জন্য তিনি ভোটার হতে পারেন নাই। পরবর্তী পর্যায়ে 1918, আই থিঙ্ক সো, কুড বি 1918, 1918 সালে এসে আইন পরিবর্তন করা হলো। তখন করা হলো 21 বছরের পুরুষ আর 30 বছরের মহিলা বয়স ভিত্তিক ভোটার লিস্টে ইংল্যান্ড নাম নিয়ে আসলো, ভোটার করলো। পুরুষ হলো 21 বছর, মহিলা 30 বছর। এখানেও কিন্তু প্যারিটি নাই, এখানেও কিন্তু ডিসক্রিমিনেট করা হয়েছে, প্যারিটি নাই। আরো 10 বছর পরে গিয়ে 1828 গিয়ে এবার করা হলো 18 বছর হইলে হবে, পুরুষ হোক আর মহিলা হোক, যারে বয়স 18 হবে হি অর শি কুড বি এ ভোটার। তো এই যে দেখেন, এই যে পরিবর্তনগুলা, এগুলা কিন্তু আস্তে আস্তে হচ্ছে। তো মহিলাদের প্রতি যে ডিসক্রিমিনেশন, এটা বরং আমরা অনেক ভালো অবস্থানে আছি। অনেক ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। 1935 আগে ইভেন ফ্রান্স, যারা সভ্যতার লীলাভূমি যাদেরকে বলা হয়, সেই দেশে মহিলারা কোনো প্রপার্টি ওন করতে পারতেন না। এখন 100 বছর হয় নাই, সেই মহিলারা সেই দেশে প্রপার্টি ওন করতে পারতেন না, কিন্তু আজকে সেখানে প্রপার্টি ওন করতে পারে। তো এই যে আইনগুলো হচ্ছে এবং এই সংস্কারমুখী পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এতে করে আমি মনে করি যে প্রত্যেক দেশেই পুরুষ আর মহিলার মাঝে আগে যে ব্যবধান এবং বিরোধ যেটা ছিল, সেটা আস্তে আস্তে কমে আসছে। আমাদের এখানেও কমে আসবে। আমাদের এখানে তো পার্লামেন্টে এখন 350 জন হলো আমরা এমপি, এর মাঝে 20 জন, এখন কয়জন, এখন 70 জন হলো মহিলা এমপি। সো ইট ইজ অলমোস্ট 20%, অলমোস্ট কেন 20%ই। তো 20% মহিলা এমপি আমাদের পার্লামেন্টে আছে। ব্যবসায়ী, আমি কথা বলছি একটু আগে, ব্যবসায়ীর পরিমাণও কিন্তু কম না, অনেক ব্যবসায়ী এখন আস্তে আস্তে আরো ব্যবসায়ী হচ্ছেন। এবং আমরা মহিলাদেরকে চাই যে মহিলারা আরো এগিয়ে আসুক। মহিলারা আমাদের কর্মকাণ্ডের, কারণ মহিলা আমাদের 50%। তো মহিলারা যদি কোনো পিছিয়ে থাকে, মহিলাদেরকে পিছনে রেখে বাংলাদেশের কোনো উন্নয়ন সাস্টেন করবে না। ফর এ সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ আওয়ার ইকোনমি, উই নিড টু গ্রো টুগেদার উইথ আওয়ার উইমেন ফোর্স। উইমেন ফোর্সকে বাদ দিয়ে, এদের পিছিয়ে রেখে আমরা কখনো এগোতে পারবো না। এটা হলো বাস্তবতা। তো এই বাস্তবতা সবাই স্বীকার করে, আমিও স্বীকার করি, এবং সেইভাবেই আমরা কিন্তু পরিকল্পনা তৈরি করছি। আপনি গত সপ্তাহে আপনার অফিসে দেশের ইকোনমিস্টদের নিয়ে সিএসআর কার্যক্রমের উপর একটি সভা করেছেন। তো এই সভার আউটকাম কি বা কি ধরনের হতে পারে? জিল্লু, দেখেন, আমার গ্রামের নাম দ্বিতীয়পুর। আমার গ্রামের দ্বিতীয়পুর, এই গ্রামের পাশে, একদম বাড়ির পাশে একটা বিরাট দিঘি আছে, নাম হলো দ্বিতীয় দিঘি। এই দিঘিটি কে খনন করছেন আমি জানি না, কার দ্বারা এটা খনন হয়েছে আমি জানি না। এটা অনেক চেষ্টা করছি আমি ইতিহাস
থেকে আমি এটা বের করার জন্য, কিন্তু আমি এখনো সক্ষম হইনি। বিভিন্ন মতামত আছে, এর জন্য গ্রহণযোগ্য মতামত পাই না বলে আমি এটাকে কোথাও বলি না। পাশে আছে একটা পাহাড়, সুন্দর পাহাড়। আপনি একদিন আসেন, বেড়াতে আসেন, এই যে লালমাই পাহাড়ের দক্ষিণ পাশ আমার বাড়ি, একদম পাহাড়ে পাদদেশে বাড়ি। আর এই পাহাড়ের চূড়ায় উঠে আমি লেখাপড়া করতাম ছাত্র জীবনে। সকালবেলা বই নিয়ে চলে যেতাম, দুপুরবেলায় আমার মা, যার নাম বললাম, দুপুরের দিকে উনি কারোর মাধ্যমে কিছু খাবার পাঠাতেন, তো লেখাপড়া করতাম গাছের নিচে, বেল গাছের নিচে। অনেক বেল গাছ ছিল। তো আপনি ওখানে আসেন, ওখানে একটা মন্দির আছে, একটা না, দুইটা মন্দির, দ্বিতীয় মন্দির। তো এই মন্দিরগুলো কারা তৈরি করেছে? ইট ওয়াজ বিল্ড বাই সামবডি। এই পুকুর খনন করছে, ইট ওয়াজ ডান বাই সামবডি। আমার কুমিল্লাতে ঈশ্বর পাঠশালা আছে, একটা স্কুল, এখনো অনেক পুরাতন স্কুল। তো ঈশ্বর পাঠশালা কেউ না কেউ তো এই কাজটি করেছে। পাশে আছে ফয়জুন্নেসা হাসপাতাল, ফয়জুন্নেসা কলেজ, এগুলা কেউ না কেউ তো করেছেন। আজকে আমাদের, আমি জানি না, আপনি দেখেন এই সিএসআর কার্যক্রমের থেকে আমরা এগুলো নিয়ে আসতে পারি। এখন গভর্নমেন্ট রেভিনিউ অর্জন করে ট্যাক্স থেকে, ভ্যাট থেকে, স্টাম্প ডিউটি থেকে, বিভিন্ন জায়গা থেকে গভর্নমেন্ট রেভিনিউ অর্জন করে। তো গভর্নমেন্টের কাজটি কি? গভর্নমেন্টের প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে অ্যাগেন টু গো ব্যাক টু দ্য পিপল, অ্যান্ড সার্ভ দেম, অ্যান্ড সার্ভ দেয়ার কজ। এদের ইকোনমিক ইমানসিপেশন, এদের অর্থনৈতিক উন্নয়নে আবার সাহায্য করা, সেটা হচ্ছে গভর্নমেন্টের কাজ। আমি মনে করি নিজে ব্যক্তিগতভাবে, এখন আমি যদি একটা টাকা নিয়ে, সরকারি টাকা দিয়ে একটা স্কুল করি, এত আবার সরকার তো টাকা দিচ্ছে স্কুল করার জন্য, সেই স্কুলটা যদি আমি এখন যদি কোনো একটা কর্পোরেট হাউসকে বলি যে তোমরা যে ভলান্টারি কন্ট্রিবিউশন তোমাদের নামে এই স্কুলটা করো, আমার বিশ্বাস আমি লোক পাবো। আমি সৌদি আরবে দেখেছি, আমি ইস্টার্ন প্রভিন্সে দাহারাম দাম্মামে আমি দেখেছি, আবদুল্লাহ খোদারি নামে একজন ছিলেন, আল্লাহ তাকে ব্যস্তবাসী করুক, আমার খুব পরিচিত মানুষ ছিলেন। তার নামে ইন্টারসেকশনগুলা, রাস্তাগুলা, ব্রিজগুলা, রাস্তার উপরে যে ফ্লাইওভারগুলা তার নামে করা। উনি করেছেন বলে ওনার নামটি আছে। আমার দেশেও আমি মনে করি, দেখেন, আমি এজ এ পার্সন, আমার যে সম্পদের উপরে আমি একবার, আমার যে আয় বা সম্পদ, এটার উপরে একবার আমি ইনকাম ট্যাক্স পেমেন্ট করি, ইনকামের উপরে। পাশাপাশি আমি জাকাত দেই, আমার গিন্নি দেয়, আমার বাচ্চাদের দেওয়া লাগে, একবার ট্যাক্স দেয়, আবার জাকাতও দিই আমরা। তো কর্পোরেট হাউসগুলা তারা জাকাত দেয় না, তারা শুধুমাত্র ইনকাম ট্যাক্স পেমেন্ট করে। আমি ওই কর্পোরেট হাউসগুলোকে আমি বলার চেষ্টা করছি যে তাদেরও একটা সামাজিক দায়বদ্ধতা আছে। যে এলাকায় কোরিয়ার টেক মনে করেন, বা যে এলাকায় মনে করেন এখানে একটা শিল্প কারখানা গড়ে উঠলো, ওই কারখানার দায়িত্বটি হচ্ছে কারখানার এলাকাটাকে গ্রিন রাখা, এখানে এলাকায় ল্যান্ডস্কেপ করা, সুন্দর রাখা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, যদি মাদ্রাসা, এই জাতীয় যদি জিনিস যদি তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এজ এ ভলান্টারি কন্ট্রিবিউশন, তাদের নামে করুক। তাদের নামে করতে দিলে আমার বিশ্বাস তারা কাজটি করবে। তো আমি এই সিএসআর এর আওতায় যে সমস্ত কাজগুলো, সিএসআর অ্যাক্টিভিটিস তো অনেক কর্পোরেট হাউসের আছে, কিন্তু সেগুলো অনেক সময় তারা ওই প্রচারণার অংশ হিসেবে, মানে বিজ্ঞাপন বা অন্য ইভেন্ট স্পন্সরের নামে করে ফেলে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, বাট আপনি যেটা বলছেন ইটস এ গুড আইডিয়া। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এটা কিন্তু এটা নতুন না, এখন এটা প্রায় 40 বছর ধরে সারা বিশ্বে কিন্তু এটা কিন্তু আজকে এটা গৃহীত পদক্ষেপ বা গৃহীত ব্যবস্থা অর্থনীতির এলাকায়। এটার অরিজিন হলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো থেকে। এবং সেই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে ইভেন তাদের ব্যালেন্স শিটে তাদের বলতে হয় কত টাকা তারা সোশ্যাল সিএসআর হিসাবে খরচ করেছে। আমাদের এখানে আইন নাই, বিধিনিষেধ কিছু নাই। এখন যে কারণে সমস্যাটি হচ্ছে, আমি যখন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট করেছিলাম, আমি একটি ব্যাংক থেকে টাকা নিয়েছিলাম। সেই ব্যাংক থেকে টাকা নিয়ে আমি ঢাকাকে সাজালাম এবং আমি অনেক কাজ করেছি সেই সময়। কিন্তু আমি পেরেছিলাম সামান্য। তাদের দাবি ছিল যে তাদের এই অর্থটি তারা ট্যাক্স দিবে না, একদিকে তারা এটার উপরে ট্যাক্স দিবে, আবার আমাকে দিবে, ডাবল হয়ে যাচ্ছে তাদের বার্ডেনটা। তো সেই সময় আমি মাননীয় অর্থমন্ত্রীকে আই কুড কনভিন্স হিম, উনি মোটামুটি এগ্রি করেছেন, সামান্য, বেশি দেওয়া নাই, উনি 15% পর্যন্ত বলছে যে এটা বলছে ট্যাক্স দেওয়া লাগবে না, ট্যাক্স এক্সেম্পশন দিয়েছে। তো আমি মনে করি যে পর্যায়ক্রমে আস্তে আস্তে যদি তাদেরকে আমরা যদি ট্যাক্স এক্সেম্পশন দেই, সরকারের কাজটা কিন্তু তারা করতে পারে, সরকারের কাজটা তারা করবে। রোডস, schools, bridges, hospitals, all these could be built
বাই এ কর্পোরেট হাউস অ্যাজ এ ভলান্টারি কন্ট্রিবিউশন। এটা কম্পালসারি না, অ্যাজ এ ভলান্টারি কন্ট্রিবিউশন। কিন্তু আমরা যদি কোনো আইনটি করে দেই, বিধান করে দেই, এখন যেটা এই মাঝে মধ্যে দেখা যায় যে একটা কোম্পানি বা একটা ব্যাংক যারা করেন এরা লসে আছে। সো হোয়েন এ কর্পোরেট হাউস অর এ কর্পোরেট ইজ সাস্টেনিং লসেস, হাউ কাম দে আর মেকিং CSR? তার মানে তো এটা ইচ্ছাকৃত টাকা আত্মসাৎ করার মতো। আপনাকে প্রথম সত্যটি হচ্ছে যে ইট হ্যাজ টু বি অ্যাপোর্শন ফ্রম দ্য প্রফিট। সো ইউ মাস্ট আর্ন এ প্রফিট। If you don't have a profit, you have no right to make a CSR. তো আপনার এই যদি কোনো এভাবে যদি কোনো আইন করে দেওয়া যায় এবং যে কোনো আইনটি সুস্পষ্টভাবে হয়, তাহলে আমি বিশ্বাস করি এই বিচ্যুতি কোথাও ঘটবে না এবং সবাই কিন্তু করতে পারবে। তো আমার মনে হয় সারা বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে এই CSR হাত ধরে, আমি এটার উপর অনেক কাজ করব এবং আমি মনে করি যে এটাকে CSRটাকে দেখার জন্য একটা ছোট্ট একটা বডি বা কোনো একটা কিছু যখন তৈরি করতে পারি, একটা রেগুলেটরি বডির মতো, তাহলেও সেখান থেকে আমাদের অনেক কাজ হবে আমি মনে করি। মিস্টার মিনিস্টার, আপনি এবার একটু আমাদেরকে চলতি অর্থবছর যে অর্থনীতির এলাকার অগ্রগতি নিয়ে কিছু আমরা একটু শুনতে চাই। যে আমরা দেখলাম কয়েকদিন আগে বিশ্বব্যাংক বলেছে যে তাদের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং সেখানে তারা বলছে যে বাংলাদেশের চলতি অর্থবছরের GDP 6.2% অর্জন করা সম্ভব, প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব বাংলাদেশে। এবং অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে এই সময়টাতে আবার ইউরোপ অর্থনীতির মন্দাবস্থার দিকে চলে যাবার একটা আশঙ্কা অনেকের মধ্যেই রয়েছে। আপনার কি ধারণা যে সেক্ষেত্রে কতটা অর্জন করতে পারবেন এরকম একটা পরিস্থিতিতে? প্রথমে আমি ওয়ার্ল্ড ব্যাংকে ধন্যবাদ দেব এই কারণে, ওয়ার্ল্ড ব্যাংক আমার সম্বন্ধে এক লাইন লিখেছে। আমি প্রথমেই এটা পড়বো না, পরে পড়বো, এটা সবাই এটা থাক, কৌতূহলটা থাক, আগ্রহটা থাক। তো তারা আমার সম্বন্ধে কি লিখলো সবাই তো জানতে, এখন ভাবা আরম্ভ করেছে কি লিখতে পারে আমার সম্বন্ধে। তো এখন কথাটি হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক তারা বরাবরই কিন্তু কনজারভেটিভলি তারা এস্টিমেট করে, হয় ডেইলি স্টার না হলে কালের কণ্ঠ। আই হ্যাভ গন থ্রু দ্য পেপার। সেখানে আপনি যথাযথ বলেছেন, কারণ হলো 2007-এর পর যে বিশ্বমন্দা যেটা আরম্ভ হলো, তো ওটা কিন্তু 11-তে এসে 10-11-তে এসে আস্তে আস্তে কিন্তু কম আরম্ভ করেছিল। তো আমাদের এই বছরটা কিন্তু আমরা আশা করেছিলাম যে ভালো হবে, 3.3% আমাদের গ্লোবাল ইকোনমিতে গ্রোথ আসবে, এটা কিন্তু ধারণা ছিল। এখন সেই ধারণা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। এখন সেই ধারণা কমে যাচ্ছে এবং সেখানে এখন যে ধারণা করা হচ্ছে, লেটেস্ট ধারণা যেটা সারা বিশ্বের অর্থনীতিবিদরা যেটা তাদের যে প্রাক্কলন, সেটা হচ্ছে অ্যাডভান্সড ইকোনমিগুলা 1.8% জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। অ্যাডভান্সড ইকোনমি 1.8, সেখানে আমেরিকা আছে এবং ইউরোপ আছে। আর ইমার্জিং ইকোনমিগুলা 5.1%। ইমার্জিং ইকোনমিগুলা যে ব্রিক্স যেগুলো আছে, এই জাতীয় জিনিস যারা আছে, তো এখন ইমার্জিং ইকোনমিগুলো 5.1%। আর এশিয়া প্রবৃদ্ধি অর্জন করবে 6.2%। এশিয়া, তো আমরাও কিন্তু 6.2%, আমরা কিন্তু এশিয়ার মাঝেই, এশিয়াতে যেটা অর্জন করতে পারবে হাইয়েস্ট, সেটাই কিন্তু তারা আমাদের জন্য অর্জনটি রেখে দিয়েছে। তো আমি মনে করি তারা বেশ পজিটিভস এবং নেগেটিভস মিলে যে রিপোর্ট তৈরি করেছেন, তার মাঝে পজিটিভসের পরিমাণ অনেক বেশি তারা বলেছেন। তারা বলছেন উন্নয়ন শুরু হয়ে গেছে, যেহেতু মোটামুটি স্টেবল, দেশের অর্থনৈতিক রাজনৈতিক অবস্থাও একটু স্টেবল। তারা বলছেন, আমি তাদের রিপোর্টটা আমি নিয়ে আসছি, রিপোর্ট থেকে পড়লেই এটা আরো পরিষ্কার হবে। এখানে তারা বলছেন গ্রোথ রিকভারি হ্যাজ বিগান উইথ দ্য রিটার্ন অফ পলিটিক্যাল স্টেবিলিটি। 2 নম্বর প্যারা তারা বলছেন ইনফ্লেশন, যেটা মেইন এলাকা, ইনফ্লেশন ইজ স্টেবল। তারপর বলছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যাকুমুলেশন ইজ কন্টিনিউইং। 4 নম্বর প্যারায় মনিটারি ম্যানেজমেন্ট অ্যান্ড ফিসকাল পলিসিস ইজ কন্ডিউসিভ টু ডেভেলপমেন্ট। এখন এই যে এটা পরে বলি, এখন এইভাবে কিন্তু তারা কিন্তু সব জায়গায় তারা বলেছেন এবং তারা এটাও আশঙ্কা প্রকাশ করেছেন যদি আবার কোনো পলিটিক্যাল যদি কোনো রকম খারাপ কিছু আসে, তাহলে ইন দ্যাট কেস আমাদের যে প্রজেকশন এগুলো আবার তখন দেখা যাবে হয়তো ঠিকবে না। কিন্তু আমি আপনাকে বলি, আমি আগেও বলছি, এখনো বলি, আমি তো বরাবরই বলি আমি আশাবাদী মানুষ। আমি কিন্তু এবছর আমাদের যে টেমপ্লেট,
রিগার্ডিং দ্য ইকোনমি অ্যান্ড দ্য গ্রোথ অফ দ্য ইকোনমি, যেটা আমাদের যে সেখানে যে আমাদের বিচার বিশ্লেষণ বিবেচনায় বলে যে আমরা এই বছর 7% জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করবো ইনশাল্লাহ। এটা আমরা করব যে বলছি। কারণ কি? বেসিসটা কি? কারণ বেসিসটা হলো যে এখন ওয়ার্ল্ড ব্যাংক তো নিজেই 6.2 বলছে, তো এটা একটা প্রথম বেসিস। আগে তারা তো জীবনে 5% উপরে বলতো না, তো ওরা নিজেরাই যখন 6.2 বলছে, তো এটা একটা বেসিস। আর তাদের এই রিপোর্টও পজিটিভস গুলো বেশি আছে, তারা সেখানে সব বলে গেছেন। এখন আপনি দেখেন আমাদের যে গত 3 মাসে যে আমাদের যে ইকোনমিক সিনারিওতে যে আমি যেই আবহাওয়া দেখতে পাই, সেটা আমি দেখি যে এটা পজিটিভ। কারণ আমাদের এখন রেভিনিউ জেনারেশন, আমাদের এনবিআর রেভিনিউ গত 3 মাসে এটা প্রবৃদ্ধি হলো 16%। 16% গ্রোথ। সাধারণত বছরের প্রথম দিকে এনবিআর গ্রোথ কিন্তু কম থাকে। আমি একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বছর এনবিআর গ্রোথ হবে 22 থেকে 23%। লাস্ট ইয়ারে কত ছিল? লাস্ট ইয়ার ছিল 16 ছিল লাস্ট ইয়ারে। লাস্ট ইয়ার আমরা 1,12,000 থেকে 1,25,000 করছি। এখন এই বছর আমাদের 1,50,000 কোটি। সুতরাং এই বছর আমি মনে করি যে এটা 22-23% আমাদের গ্রোথ হবে। সো দিস ইজ ওয়ান থিং। আর সেকেন্ড থিং যেটা হচ্ছে আমাদের রপ্তানিতে আমাদের গ্রোথ আছে। এখন আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের পরিমাণ $22 বিলিয়ন উপরে, হাইয়েস্ট। গত বছর আমরা যেটা একটা নেগেটিভ ট্র্যাজেক্টরিতে পড়ে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের ইনফ্লো অফ রিমিটেন্সেস। ইনফ্লো অফ রিমিটেন্সেস ছিল আমাদের 1.3% মতো আমাদের কম সারা বছরে, আমাদের হোল ইয়ার। এর আগের বছর ছিল 14.4 বিলিয়ন, গত বছর ছিল 14.2 বিলিয়ন। $200 মিলিয়ন আমরা কম অর্জন করেছি। আপনি শুনে খুশি হবেন, এবছর প্রথম কোয়ার্টারে এখন গ্রোথ রেট হলো 21%। ভেরি গুড। 21.9%। 21.9%। এটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টও আছে, লাস্ট পেজে আছে 21.9%। তো এখন এক্সপোর্ট বাড়ছে, ইম্পোর্ট বাড়ছে, রিমিটেন্স বাড়ছে, আমাদের এনবিআর রেভিনিউ বাড়ছে মানে কম বাড়ছে। আমি মেইন এলাকাগুলো বললাম। আর আমার অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমার গত বছর টাকা ছিল 60,000 কোটি টাকা। এই বছর আমার বরাদ্দের পরিমাণ 83,000 কোটি টাকা। 60 থেকে 83,000 কোটি টাকা। এই যদি বিশাল অঙ্ক আমি কোনো খরচ করি অর্থনীতির জন্য, এটা যদি পাম্প প্রাইমিং আমরা যেটাই বলেন, এটা যদি করা হয়, তাহলে আমার অর্থনীতিতে 7% প্রবৃদ্ধি আমি পাবো না কেন? আর আপনাদের লক্ষ্য করে থাকবেন, আপনি পেপার দেখেন বিদেশিরা কিভাবে হুমড়ি খেয়ে পড়ছে এই দেশে বিনিয়োগ করার জন্য। আপনি লাস্ট উইকে দেখে থাকবেন চট্টগ্রামে একদিনে আমাদের মাননীয় মন্ত্রী 2টা কারখানা উদ্বোধন করছে, কোরিয়ানদের শু ফ্যাক্টরি তৈরি, তারা জুতার কারখানা করতেছে। তো এখন শুধু আগে ইনভেস্টমেন্ট হচ্ছে শুধু লোকাল, এখন লোকাল ফরেন 2টা মিলে একসাথে হচ্ছে। এজ এ রেজাল্ট মোমেন্টামটা অনেক বেশি, এটার গতিবেগ অনেক বেড়ে গেছে। এবং এটা আমরা যদি ধরে রাখতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের 7%-এর উপরে আমাদের জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে পারবো। আমাদের এটা করার জন্য আমরা জানি আমাদের কোথায় কোথায় ব্যর্থতা আছে, ব্যর্থগুলো আমরা জানি। আমাদের বিদ্যুৎ এবং পাওয়ার সেক্টরে আমাদের দুর্বলতা আছে। বিদ্যুৎ এবং পাওয়ার সেক্টরে আমরা এখন শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম আমরা কিন্তু প্ল্যান নিয়েছি। লং টার্মে অলরেডি আমরা জানেন এর মাঝে আমি 3টা প্রকল্প 1320 করে 3টা প্রকল্প কিন্তু কয়লা ভিত্তিক আমি অলরেডি অনুমোদন দিয়েছি। আমরা দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি অনুমোদন দিয়েছি। একটা মাতারবাড়িতে, একটা হলো আপনার পায়রা বন্দর, আর একটা হচ্ছে হেলাল বাইরের এলাকা হলো, এটা হলো ওই যে এর দিকে খুলনার দিকে বাগেরহাট। তো একটা হচ্ছে বাগেরহাট, আরেকটা হচ্ছে পায়রা বন্দর, এটা হলো পটুয়াখালী জেলার, আরেকটা হচ্ছে আপনার কক্সবাজারের মাতারবাড়ি। এখানে এই যে প্রকল্পগুলো আমরা দিচ্ছি,
এই প্রকল্পগুলো থেকেও বেনিফিট আমাদের আসবে। আমরা যদি কোনো বিদ্যুৎ আর জ্বালানি খাতে আমরা যদি আমরা দিতে পারি, আমাদেরকে এখন যারা আমাদের এখানে গ্যাস উত্তোলনের সাথে সম্পৃক্ত তারাও আশাবাদী যে তারা শিগগিরই আমাদের চাহিদা মেটাতে পারবে। আর যদি মেটাতে না পারে তাহলে ইনদের কাছে আমাদেরকে আবার বিকল্প ব্যবস্থা দিতে হবে। বিকল্প ব্যবস্থা দুটো আছে আমাদের কাছে। একটা হচ্ছে আমাদের আবার বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্টে যেতে হবে। বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্টে বেশি সময় লাগবে না। এটা আমরা যে কোনো সময় নিয়ে আসলে, প্রথমে যখন করেছিলাম 96-তে আমাদের যে দুর্যোগ ছিল, সেই দুর্যোগ আমরা মোকাবেলা করেছি মোস্টলি বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট দিয়ে। যদি এখন আবার বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট নিয়ে আসা হয় তাহলে কম সময়ের মাঝে আমরা কিন্তু এটা মিট করতে পারবো। আরেকটা হচ্ছে যে আমাকে বিভিন্ন জন বলছেন, যারা আমাদের ব্যবসায়ীরা যারা আমাকে বলে যাচ্ছেন, সেটা হলো আমরা এখন কিছু গ্যাস আমরা ব্যবহার করতেছি আমরা ফার্টিলাইজার ফ্যাক্টরিতে। তো তাদের বক্তব্যটি হচ্ছে বিদ্যুৎ তো বিদেশ থেকে আনা যাচ্ছে না, কিনা যাচ্ছে না, আনা যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু ফার্টিলাইজার কিন্তু ইম্পোর্ট করতে পারি। তো রাদার উই শুড ইম্পোর্ট ফার্টিলাইজারটা ইম্পোর্ট করে আমরা এই গ্যাসটাকে যদি আমরা পাওয়ার প্ল্যান্টে যদি আমরা ব্যবহার করি তাহলে এখানেও কিন্তু আমাদের কিছু সুবিধা হয়। তো আমরা এই যে বিকল্প চিন্তাগুলো আমাদের আছে, এগুলো আমরা যখন আমরা হাতে নেই তাহলে আমি মনে করি যে আমাদের সফলতা আমরা পাবো। একটু আপনি আপনার কোর এরিয়া সম্পর্কে আমাদেরকে বলবেন এবং বাংলাদেশের সফলতম জায়গাগুলো কি এখন এই মুহূর্তে আপনার কাছে মনে হয় আপনার দৃষ্টিতে? বাংলাদেশের সফলতম জায়গাগুলো আমি পরে একটা তথ্য দেব, এটা বাংলাদেশের মানুষ কি বলে সেটা আমি এটা দেব পরে। আমাদের অর্থনীতি সম্বন্ধে, সরকার সম্বন্ধে, আমার সম্বন্ধে বাংলাদেশের মানুষের যে মন্তব্য, এটা আমি নিয়ে আসছি প্রিন্টেড, এটা আমি আপনাকে পরে শোনাবো। তার আগে আমি আমাকে বলি, দেখেন আমরা কতগুলো বেসিক জায়গায় হাত দিয়েছি। আমরা এই দেশের সকল মানুষের অর্থনৈতিক চেহারা পরিবর্তন করব। হাওর বাওর বলেন, নদী ভাঙ্গন এলাকা বলেন, কোস্টাল বেল্ট বলেন, পাহাড়ি এলাকা বলেন, এই সমস্ত জায়গার মানুষের উন্নয়ন আশাতীতভাবে বেড়ে যাবে আগামী 4 বছরে। কি পরিমাণ বাড়বে এটা আজকে আপনাকে বলে গেলাম। 4 বছর পরে আপনি আমার থেকে সেই ব্যালেন্স শিট নেবেন, 4 বছর পরে রিকনসাইল করবেন, আজকে আমি বলে গেলাম। এখন আমাদের কিছু সেক্টরে আমাদের অলরেডি কিন্তু আমরা কিন্তু অলরেডি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছি। একটা হলো আইটি সেক্টরে এখন এমন কোনো ইউনিয়ন পাবে না যে ইউনিয়ন আমাদের সেখানে তথ্যপত্র আমরা বিনিময় করতে পারছেন না, এক্সচেঞ্জ করতে পারছেন না। সেখানে আমাদের প্রত্যেকটাতে আমাদের গ্রামে বসেই আপনি সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছেন। আমাদের তথ্য কেন্দ্র যেখানে আছে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে। এখন আমাদের পরিকল্পনা আছে প্রত্যেকটা ক্লাসরুমকে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমে রূপান্তর করব। আমাদের টেলিফোন ডেনসিটি এখন অলমোস্ট 67%। 11 কোটি মানুষ টেলিফোন ব্যবহার করে, 3 কোটি মানুষ এখন ইন্টারনেট ইউজ করে। আমাদের এই টেলিফোন খাতের অগ্রগতি অথবা আইটি সেক্টরের অগ্রগতি দেখে স্বয়ং বিল গেটস এখান থেকে 6 দিন কি 7 দিন আগে আমরা দেখে থাকবেন পত্রিকায়, তিনি নিজেই অনেক বেশি প্রশংসা করেছেন, যেটাকে আমি বলি যে সোশ্যাল মিডিয়াতে ওনার বক্তব্য শেয়ার করেছেন। তো ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশের ওই অবস্থান দেখে। আপনি অবাক হয়ে যাবেন, গত মাসে আমাদের মোবাইল ব্যাংকিং এর লেনদেনের পরিমাণ 10,000 কোটি টাকার উপরে। 10,000 কোটি টাকার উপরে মোবাইল ব্যাংকিং এর লেনদেন সারা বিশ্বে। আমার নয় ডেনসিটি অলমোস্ট 6 পজিশনে চলে আসছি আমরা। দৈনিক লেনদেনের পরিমাণ 330 কোটি টাকা। আপনার এই যে পরিবর্তনগুলা এর চোখের সামনে দেখা যায়। এখন মহিলারা ঘরে বসে তারা তাদের অর্থ উপার্জন করতে পারছে। আমরা অনেকগুলো প্রকল্প দিয়েছি, একদিকে হলো লার্নিং, আরেকদিকে হচ্ছে আর্নিং। এই আর্নিং প্রকল্প এটা অনেক বেশি কাজ করেছে। আজকে আপনার পত্রিকা দেখেছেন, আপনি হয়তো দেখে থাকবেন বা গতকাল দেখে থাকবেন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিং করতেছে 15,000 মহিলাকে কম্পিউটার লিটারেট করার জন্য। আপনি কোনো দিকে আমরা পিছিয়ে নাই। এখন এখানে আমাদের অরিজিন একসময় কিন্তু দেখেন, একসময় আমাদের ট্রেন ছিল আমাদের খুব ইকোনমিক্যাল মিনস অফ ট্রান্সপোর্ট, রেলওয়ে। সেই রেলওয়েকে আমরা আবার আগের জায়গায় নিয়ে আসতেছি। ঢাকা টঙ্গী 4 লাইন, পৃথিবীর কয়টা দেশে আছে 4 লাইন? 4টা ট্রেন একসাথে চলতে পারবে। আমরা ঢাকা টঙ্গীতে 4 লাইন দিয়েছি, ডুয়েল গেজ 4 লাইন, 4টা ট্রেন একসাথে চলতে পারবে। এবং টঙ্গী জয়দেবপুর 2 লাইন করে দিয়েছে। এখন এইভাবে সারা দেশে ঢাকা চিটাগং আমরা হাই স্পিড ট্রেন এবং অত্যাধুনিক
আমরা ক্যারেজ নিয়ে আসছি, সেখান থেকে আমরা ট্রেনটাকে অত্যাধুনিক করতেছি। ইলেকট্রিসিটির সম্বন্ধে আমাদের স্বপ্ন হচ্ছে 2021 সালের মাঝে প্রত্যেকটা গ্রামে বিদ্যুৎ যাবে। এখন যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুৎ ক্যাপাসিটি আমরা 2018 মাঝে আমরা ডাবল করব। সুতরাং আমরা বিশ্বাস করি 2021 সালের মাঝে আমরা প্রত্যেকটা গ্রামে বিদ্যুৎ, প্রত্যেক ঘরে বিদ্যুৎ আমরা দিতে পারবো, এটা আমাদের বিশ্বাস। তো এখন আমি আগেই বলছি, যে সমস্ত এলাকাগুলো ভালনারেবল তাদেরকে একদিকে তুলে নিয়ে আসছি। তুলে নিয়ে আসার পিছনে কারণ একদিকে শুধুমাত্র তাদেরকে অর্থ দিচ্ছি না, যেমন সিডিওর আক্রান্ত হয়েছিল, আমরা অর্থ দিয়েছেন, উই আর নট পেইং এনি মানি লাইক দ্যাট। আমরা তাদের সক্ষমতা বিল্ড আপ করতেছি। প্রত্যেকটা প্রকল্পের মেজর কম্পোনেন্ট হচ্ছে এডুকেশন। এদেরকে এডুকেট করব, এদেরকে সক্ষমতা বিল্ড আপ করবো এবং এদেরকে শিক্ষিত করে নিজের পায়ে নিজেদের দাঁড়াতে পারে এমনভাবে অবস্থায় নিয়ে এসে তাদের পুঁজি দিয়ে আমরা সরিয়ে আসবো। দেন দে উইল রান দেমসেলস, দে উইল মুভ ফরওয়ার্ড। তো এই হচ্ছে আমাদের গুলো প্রকল্প। আমরা কৃষি জমি হারাচ্ছিলাম, বারবার আমরা বলে আসছি আমাদের কৃষি জমি কমে যাচ্ছে, 1% আমরা বছর কৃষি জমি হারাচ্ছিলাম। সেই কৃষি জমি যাতে না হারায় পরিকল্পিতভাবে আমরা পল্লী জনপদ নামে একটি প্রকল্প হাতে নিয়েছি। গ্রামের সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসবো। সারা গ্রামের পুরো এলাকাটাই আমাদের কৃষি জমিতে তখন কনভার্টেড হয়ে যাবে। তাদেরকে আমরা বাড়িঘর করে দিচ্ছি, 4 তলা করে বাড়িঘর দিচ্ছি আমরা। তো তারা গ্রামে বসে শহরের সমস্ত সুযোগ সুবিধা পাবে। এখানে হাসপাতাল, আমাদের এখানে কমিউনিটি ক্লিনিক থাকবে, এখানে মসজিদ থাকবে, এখানে বিনোদনের ব্যবস্থা থাকবে, বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা থাকবে। সব রকম প্রভিশন ইনকর্পোরেট করে আমরা সেই কাজগুলো করতেছি। আমার জানা মতে আমরা কোনো কম্পোনেন্টকে বাকি রাখি নাই। প্রত্যেকটা কম্পোনেন্টের উপর আমরা কাজ করতেছি, যেগুলোতে হাত দিলে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্ভব, আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। তো আমি এই জন্য মনে করি যে আমরা এগিয়ে যাব। আমাদের যে এগিয়ে যাওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটা থাকবে। এখন দেখেন, দুইটা জিনিস দেখেন। একটা হচ্ছে আমার দেশের কনজাম্পশন ক্যাপাসিটি অনেক অনেক বেড়ে গেছে, তো এটা একটা পজিটিভ দিক। আর ওয়াশিংটন বেসড একটা রিসার্চ অর্গানাইজেশন, পিইউ রিসার্চ, তো তারা গত মাসে 40 দেশের উপরে একটা জরিপ চালায়। সেই জরিপটি হচ্ছে দেশের প্রত্যেক দেশের 40 দেশের মানুষের কাছে প্রশ্ন ছিল তাদের ধারণায় দেশের সরকার কেমন চলছে, তাদের ধারণায় দেশের অর্থনীতি কেমন চলছে। সেইটি আপনার ডেইলি স্টার ছাপিয়েছে সেপ্টেম্বর 11 তারিখ 2014 সাল। আপনি দেখেছেন? দেশের মানুষকে দেখাই, দেখছেন তারাও দেখছেন। সেখানে বলছেন দেশের 71% মানুষ মনে করে আমাদের অর্থনীতি সকল সময়ের চাইতে বেগবান এবং শক্তিশালী। আর দেশের 54% মানুষ মনে করে যে সরকার দেশ সঠিকভাবে চালাচ্ছে। সরকার সম্বন্ধে মন্তব্য হলো 54% পজিটিভ, আর অর্থনীতি সম্বন্ধে মন্তব্য হচ্ছে 71% পজিটিভ। তো এটা সুতরাং দেশের মানুষ যখন মনে করে যে এরকম, তাহলে এখন আপনার আমার সাথে একমত হবেন যে আমরা অবশ্যই ভালো চালাচ্ছি। এখন আপনাকে আমি একটা কথা বলছিলাম যে ওয়ার্ল্ড ব্যাংক আমার সম্বন্ধে এক লাইন বলেছে, সেটা কিন্তু আমি ভুলে যাব, এই জন্য এটা শেষ করে ফেলি। ওয়ার্ল্ড ব্যাংকের বক্তব্যটি তাদের রিপোর্টের কত নম্বর পৃষ্ঠা? এটা তাদের তো রিপোর্টের পৃষ্ঠাও দেয় নাই, না দিয়েছে 6 নম্বর পৃষ্ঠায়, পেজ নাম্বার 6, রোমান 6। তারা বলছেন there has been little visible improvement in the quality of annual development plan implementation. আমার মনে হয় ওয়ার্ল্ড ব্যাংক থেকে এর সাথে বড় সার্টিফিকেট প্ল্যানিং কমিশন জীবনে কখনো পায় নাই। সুতরাং তাদেরকে ধন্যবাদ আমরা পক্ষ থেকে। তারা যেন সবসময় আপনাদের সন্তুষ্টি অর্জন করতে পারেন এরকম সার্টিফিকেট দেন, এটি আপনার প্রত্যাশা। অনেক সময় বাংলাদেশের সরকার, মানে আমি এই সরকার মেন করছি না, সব সরকারই ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে তাদের এক ধরনের মত পার্থক্য থাকে বিশেষ ব্যাখ্যা বিশ্লেষণে। গুড সাইন। আমি এর থেকে আমি কোনো দোষ দেখি না। দেখেন, এখানে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের একটা স্টেক হোল্ডার। ওয়ার্ল্ড ব্যাংক আমাদের কার্যকলাপে তারা অডিট করবে, তাদের নিজের স্যাটিসফ্যাকশন থাকবেই। কারণ ওয়ার্ল্ড ব্যাংকটি একটা প্রাইভেট অর্গানাইজেশন হলো, এটা সারা গ্লোবালি সমস্ত গ্লোবাল কমিউনিটিকে তারা সন্তুষ্ট করতে হয়। সেখানে তাদের বোর্ডে সারা বিশ্বের খ্যাতনামা অর্থনীতিবিদ যারা আছেন তারা আছেন।
তো তাদের নিজস্ব কিছু নীতি আছে। আমি যদি এখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নিয়ে এটা যথাযথভাবে খরচ না করি, তারা আমার বিরুদ্ধে যেতেই পারে। আর আমি যখন ভালো কাজ করব, তারা যে আমার সম্বন্ধে দেখলাইন লিখছে, তাদেরকে এই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। এবং এটা আমাকে আরো ইন্সপায়ার করবে, এটা আমাকে আরো ইন্ডিউস করবে, আরো মোটিভেট করবে, যাতে করে আমি আগামীতে আরো ভালো কাজ করতে পারি। উই অ্যাপ্রিশিয়েট ইট। বাংলাদেশ সম্প্রতি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে, এবং এই যুক্ত হওয়াটাকে আপনি কিভাবে দেখেন? এখন দেখেন, 400 বছর আগে আপনার এক সময় এশিয়ায় ছিল লিডার। আমি বহুবার আপনার এখানে বলে গেছি। এবং ভারত তখন পৃথিবীর 22 ভাগ অর্থনীতির মালিক ছিল। ভারত, এই যে আমরা অলসো বিলং টু দ্যাট ইন্ডিয়া, ইউনাইটেড ইন্ডিয়া, যেটা সাবকন্টিনেন্ট বলেন আর ইউনাইটেড ইন্ডিয়া বলেন, সেখানে আমরা একদিন বিলং করেছিলাম। আজকে কিন্তু এরপরে কি হলো, এরপর পরিবর্তন হয়েছে। কিন্তু আজকে আবার পরিবর্তিত অবস্থায় এই যে পরিবর্তন দেখতেছি, সেখানে দেখা যাচ্ছে যে আবার ইকোনমি কিন্তু ঘুরে ফিরে আবার এই এলাকায় আসছে। আমি একটু আগে আপনাকে তথ্য দিয়েছি, অ্যাডভান্সড ইকোনমি গ্রো করবে 1.8% এই বছরে, আর ইমার্জিং ইকোনমি গ্রো করবে 5.1%, আর এশিয়ান ইকোনমি গ্রো করবে 6.2%. সো এশিয়ান ইকোনমি ইজ মাচ ahead of the advanced economy or emerging economies. আমি মনে করি এখন এই মুহূর্তে এশিয়া ঘুরে ফিরে কিন্তু আবার বিশ্ব অর্থনীতিতে লিড নেবে এবং বিশ্ব অর্থনীতিকে নেতৃত্ব দেবে। এবং সেই কারণে আমি মনে করি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একটি আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটার মতো করে এশিয়ার বিভিন্ন দেশের ইনফ্রাস্ট্রাকচারগুলোকে মোকাবেলা করার জন্য এখন যে ব্যাংকটি করা হলো, এবং বাংলাদেশ যেখানে সদস্য হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক, আমি মনে করি এতে করে অন্যায় কিছু নেই। আমাদের কাজটি হবে দেশ হিসাবে আমাদের এখন পশ্চিমের থেকে আস্তে আস্তে উই শুড লুক টুয়ার্ডস ইস্ট, কারণ এটা ফ্লেক্সিবল ইকোনমি দেশের মানুষের জন্য। যেখানে গেলে আমাদের সুবিধা হবে সেখানে আমাদের যেতে হবে। তবে আমাদের কারোর সাথে বৈরিত না, সবার সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। ওই সুসম্পর্কটি রেখেই অর্থনৈতিকভাবে যেটা আমাদের জন্য বেনিফিশিয়াল, যেটা আমাদের জন্য মোর ডিজায়ারেবল, উইল হ্যাভ টু ফলো দ্যাট পাথ। এবং আমার মনে হয় গভর্নমেন্ট সেই কাজটি করে যাচ্ছে। সো মিস্টার মিশ্রা, আমরা একেবারে শেষের দিকে, হাতে খুব বেশি সময় নেই, আপনি একটু আমাদেরকে বলবেন যে একটিকে যেসব প্রজেক্টগুলো আপনারা অ্যাপ্রুভাল দিচ্ছেন, কিছু প্রজেক্ট সম্পর্কে যেগুলো দর্শকদের জানা দরকার, একটু ভালো অবস্থানে আছে, কাজ চলছে, বা আমি যেটি আশা জায়গা নিয়ে প্রজেক্ট, আমি বলতে চাই আশা জায়গা নিয়ে প্রজেক্ট। আসলে আমি আবারও আপনাকে বলবো, আমরা প্রকল্পগুলো যখন দেই, কিছু বিবেচনায় আমরা প্রকল্পগুলো নিয়ে আসি। প্রকল্পগুলো নিয়ে আসার আগে আমরা দেখি যে কোন প্রকল্পে আমাদের প্রবৃদ্ধি অর্জনে আমাদের সহায়ক হবে, কোন কোন এলাকাগুলো পিছিয়ে আছে, এগুলো আমরা দেখি। এবং মোটামুটিভাবে দেশের সকল অঞ্চলের মানুষকে খুব কম সময়ের মাঝে অর্থনীতির অবকাঠামোতে নিয়ে এসে এই কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে এদেরকে একটা জায়গায় নিয়ে আসার জন্য আমাদের হলো চিন্তা। সেই কাজটি আমরা করি। এবং সেই জন্য আমরা হাওর বাউর এলাকা, আমি আগেই বলেছি, হাওর বাউর এলাকা এবং কোস্টাল বেল্ট এবং নদী ভাঙ্গন এলাকা এবং পাহাড়ি এলাকা, সে চিরং হিল ট্রেক্স, রাঙ্গামাটি বলেন, বান্দরবন বলেন, এই সমস্ত এলাকাগুলো, আমার কুমিল্লাও আছে, ময়নামতি পাহাড়, এই সমস্ত এলাকা, সিলেটেও আছে অনেক পাহাড় পর্বত, জাফলং এলাকা, যে সমস্ত এলাকা আছে, আমরা এই সমস্ত এলাকাগুলোকে প্রাধান্য দিই। আমরা প্রাধান্য দিচ্ছি এই কারণে এগুলো পিছিয়ে আছে। হাওর বাওর এলাকাগুলোর ওই এলাকার মানুষের অনেক কষ্ট, এরা অনেক কষ্টে আছে। এবং একসময় মঙ্গা ছিল নর্থ বেঙ্গলে, আমরা সেই নর্থ বেঙ্গল আজকে মঙ্গা নাই। আমরা সেই নর্থ বেঙ্গলের জন্য অনেক প্রকল্প দিচ্ছি। আমাদের সুগার মিলগুলো বন্ধ, প্রায় সুগার মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছিল বিভিন্ন কারণে। আমরা যে পরিমাণ আমাদের এখানে এটার পিছনে টেকনোলজি, সায়েন্স বলেন, টেকনোলজি বলেন, এবং যেভাবে আমাদের উদ্ভাবনী শক্তি খুঁজে বের করার কথা ছিল, আমরা করতে পারি নাই। সাপোর্টও যে পরিমাণ দেওয়ার কথা ছিল, আমরা সে পরিমাণ দিতে পারি নাই। এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেখানে যেখানে সুগার মিল আছে, সেই সমস্ত সুগার মিলগুলো থেকে প্রোডাক্টস তৈরি করে আমরা এক্সপোর্ট করব। কেরুতে তৈরি করে, কেরুতে এক্সপোর্ট হয়, সেরকম আমরা এক্সপোর্ট করব। আর সুগার কেন থেকে সারা বিশ্বে কিন্তু সুগার মিল চালাচ্ছে খালি ব্রাজিল, আর সব জায়গায় কিন্তু সুগার বিট তৈরি হচ্ছে, সুগার বিট থেকে সুগার হয়। তো আমরা যে নির্দেশনা দিয়েছি আমরা একনেক সভা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, যে আমাদের দেশে যেন সুগার বিট তৈরি করে, সুগার বিট যেন উৎপাদন করা হয় এবং সেখান থেকে যেন সেই কাজটি করা হয়। আর একটা জিনিস দেখেন, আমরা অসংখ্য প্রকল্প দিয়েছি যেগুলো কমপ্লিট নতুন,
সেটা হচ্ছে আমরা এইবার সারা বাংলাদেশে যত হাওড় এলাকা আছে, হাওড় এলাকায় আমরা মাছের রেনু চাষ করেছি। প্রথমে যখন পানি আসলো, বন্যার পানি যখন আসলো, আমরা সমস্ত হাওড়গুলো অবমুক্ত করে দিলাম। অবমুক্ত করে দিয়ে আমার মনে হয় এবার কি পরিমাণ মাছ যে ধরা পড়বে, এই পানি যখন টান দিবে তখন দেখতে পাবেন। এটা কিন্তু একটা নতুন প্রকল্প। এখানে হাজার হাজার মানুষ এই প্রকল্পের সাথে কর্মসংস্থান সৃষ্টি হবে। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী এর সাথে আরো একটা প্রকল্প যোগ করে দিলেন, যে এখন ওই সমস্ত এলাকায় ওপেন ইয়ার্ড তৈরি করে দিয়েছে আমরা। ওপেন ইয়ার্ড, সেখানে যে মাছগুলো এখন ধরা পড়বে, মাছগুলো নিয়ে আসবে, নিয়ে আসলে সমস্ত মহিলারা কাজ করবেন এখানে। এগুলোকে এখন সর্টিং করবে, সর্টিং করে যেখানে কই মাছ, যেখানে শিং মাছ, শিং মাছ জায়গায় শিং মাছ, কই মাছ জায়গায় কই মাছ, মাগুর মাছ জায়গায় মাগুর মাছ, এইভাবে সমস্ত মাছ সেখানে সর্টিং করে বিভিন্ন বক্সে রাখা হবে। পরে রেফ্রিজারেটর ভ্যান দেওয়া হচ্ছে, সেই ভ্যানই করে এগুলা চলে যাবে গন্তব্যস্থান। গন্তব্যস্থান মানে যেখানে এগুলার মার্কেট, সেই মার্কেট প্লেসে চলে যাবে। এতে করে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমি বলতে পারি যে এটা অত্যন্ত একটা সুন্দর প্রকল্প। আমরা আর যে প্রকল্পগুলো আমরা দিয়েছি সেটি মোস্টলি এডুকেশন রিলেটেড। আপনি এখন এডুকেশন রিলেটেড যে প্রকল্পগুলো, প্রত্যেকটা জেলায় আমরা একটা করি আইটি পার্ক, যেটাকে বলি আমরা সফটওয়্যার টেকনোলজি পার্ক। আমরা অলরেডি একটা যশোর দিয়েছি, আর 10টা আমরা ইমিডিয়েটলি করব 10টা জেলায়, এবং পরবর্তীতে ইন ফেজেস আমরা প্রত্যেকটা জেলায় একটা করে আমরা সফটওয়্যার টেকনোলজি পার্ক করব। এই যে এর মাধ্যমে আমি মনে করি যে আমাদের বিরাট সক্ষমতা, বিরাট সফলতার জায়গাটি হবে আমাদের এই খাতটি। আমাদের এখান থেকে আমরা অর্জন করতে পারবো অনেক। আরেকটি জায়গা আছে যেটা আমি আগের মিটিং এ বলে গেছিলাম, সেটা হলো আমাদের রিভার ড্রেজিং। রিভার ড্রেজিং এখন আমাদের আর স্বপ্ন না, রিভার ড্রেজিং হচ্ছে বাস্তবতা। এটার জন্য অলরেডি আমরা পরিকল্পনা নিয়েছি। আর আপনি শুনে খুশি হবেন, আমি শেষ করব একটা ভালো সংবাদ দিয়ে আপনাকে। ফর দি ফার্স্ট টাইম বাংলাদেশ হ্যাজ floated a tender for exporting 50,000 tons of rice. 50,000 টন রাইস চাউল এক্সপোর্ট করার জন্য বাংলাদেশ প্রথমবারের মতো টেন্ডার করেছে এবং নেগোশিয়েট করতেছে শ্রীলঙ্কার সাথে সেই চাউল বিক্রি করার জন্য। এর চাইতে বড় সফলতা আপনারা কি মনে করেন? আপনি আমাকে অনেক ধন্যবাদ মিস্টার মিনিস্টার আহমদ মোস্তফা কামাল আপনাকে। দর্শক কথা বলছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল, যিনি লোটাস কামাল নামে পরিচিত, এবং তিনি তার কর্মক্ষেত্রে সবসময় অত্যন্ত সফল, ডায়নামিক, সেটি ক্রিকেট হোক, রাজনীতি হোক, কিংবা পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে হোক। এটি মোটামুটিভাবে স্পষ্ট, যারা তার কাজকর্ম ফলো করেন বা গণমাধ্যম সূত্রে জানেন, সবাই জানেন। অনেক কথা বলেছেন, একথা বাস্তব সত্য যে দেশে বেশ কিছু উন্নয়নের কাজ হচ্ছে আগেকার যে কোনো সময়ের তুলনায়, তার গতিটাও বেশ ভালো। এবং একথাও সত্য যে এর মধ্যে মানুষের আরও কিছু চাওয়া আকাঙ্ক্ষা আছে, যেগুলোকেও বর্তমান সরকারের বা মন্ত্রী যিনি কথা বলছিলেন তিনি তার সহকর্মীদের, সরকার প্রধানের অ্যাড্রেস করা দরকার। যদিও এই প্রশ্ন তাকে আমি করিনি, কারণ এটি করে আমি তাকে বিব্রত করতে চাইনি, কারণ এটিও চাওয়া বাংলাদেশের মানুষের, বিশেষ করে আমরা যারা গণমাধ্যমে কাজ করি, অন্তত আমার চাওয়া যে সবার সব বিষয়ে কথা বলবার দরকার নেই। যদিও তারা যৌথভাবে রেসপন্সিবল সবকিছুর জন্য, তবে মন্ত্রীবর্গ যদি নিজ নিজ কর্মক্ষেত্র নিয়েই কথা বলেন গণমাধ্যমের সঙ্গে, সেটি বোধহয় শোভন। এবং মিস্টার কামালের বক্তব্যের মধ্যেও আকার ইঙ্গিতে রাজনীতির প্রসঙ্গ বা অন্যান্য প্রসঙ্গ যেটুকু আমরা আলোচনা করবার চেষ্টা করেছি, তিনি সবসময় একটা শালীনতার মধ্যে থেকে খানিকটা সহনশীল তিনি, এবং পরিমিতি বোধটা বজায় রেখে চলেন। কাজেই উচিত থাকলেও, প্রয়োজন থাকলেও সেগুলো নিয়ে তাকে প্রশ্ন আমি করতে পারতাম, কিন্তু প্রশ্নটা করতে চাইনি, প্রয়োজনীয় মনে হয়নি। অন্তত তিনি যে জায়গাটিতে কাজ করেন সেটুকু সম্পর্কে তিনি কিভাবে অবহিত করেন বা সেখানে কোনো ব্যর্থ আছে কিনা, সেটি আমার মূল উপযোগ্য বিষয় ছিল তার সঙ্গে আলোচনা। এবং আমার মনে হয় যে এই জায়গাটাতে যথেষ্ট সন্তোষজনক অগ্রগতি বাংলাদেশে রয়েছে। তবে মানুষের, আমি যে আকাঙ্ক্ষার কথা বললাম, যে চাওয়ার কথা বললাম, সেগুলো সরকার সম্মিলিতভাবে, সরকার এবং তারা যে রাজনৈতিক শক্তি কাজ করছেন তারা অ্যাড্রেস করবে, এবং সেটি অ্যাড্রেস করা খুবই জরুরি। নইলে এই অর্জনটাও হয়তো শেষ পর্যন্ত সরকারের ভাবমূর্তি কতটা উজ্জ্বল করতে পারবে সেটি নিয়ে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন হয়তো থেকে যাবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।